হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা ইতিমধ্যেই আমাদের এই মাস্টারিং ওয়েব ডিজাইন টিউটোরিয়াল সিরিজের ভিতরে এইচটিএমএল এর যতটুকু ছিল আমরা কভার করে ফেলছি এবং সিএসএস এরও কিন্তু বেশ খানিকটা আমরা অলরেডি কভার করে ফেলছি। তো এতদিন ধরে আমরা যতটুকু শিখছি এইটুকুকে কাজে লাগিয়ে আমরা খুব বেসিক লেভেলের একটা প্রজেক্ট বানাবো এবং এই প্রজেক্টটা খুব সিম্পল, ওয়েবসাইটের বলা গেলে একটা ছোট্ট একটা পার্ট। তাও আমরা খুব বেসিক লেভেলে স্টেপ বাই স্টেপ শিখবো সেই ছোট্ট একটা পার্টি। এবং আশা করি এই যে ছোট্ট একটা লাইভ কাজ, এই কাজটা আমরা যারা একেবারে বিগিনার লেভেলে ওয়েব ডিজাইন শিখতেছি তাদের জন্য একটা হেল্পফুল হবে। তো আমরা হচ্ছে কিছু ওয়েবসাইট ব্রাউজ করি। সাপোজ প্রথম আলো একটা নিউজ আমি ব্রাউজ করতেছি, একটা ব্লগিং ওয়েবসাইট ব্রাউজ করি। তো প্রত্যেকটা ওয়েবসাইটে আমরা যখন আসি আমরা কিন্তু ওয়েবসাইটে কিছু মেনু দেখতে পাই। আমাদের নেভিগেশন মেনু হতে পারে, সাইড বারে মেনু হতে পারে। তো এই যে মেনুগুলা, এই মেনুগুলা কিন্তু আমাদের কিভাবে আমরা ওয়েবসাইটের ভিতরে ডিজাইন করতে পারি। এই ওয়েবসাইটটা তো যদি আসি ব্লগ সাইটটা তো তাহলেও কিন্তু আমরা দেখতেছি যে মেনু আছে এবং এই মেনুর মাধ্যমে কি এখন আমরা হোম পেজে আছি, হোম পেজ থেকে চাইলে আমরা অ্যাবাউট পেজে যাইতে পারি, ক্যাটাগরি পেজে যাইতে পারি, ব্লগ পেজে যাইতে পারি। এইভাবে কিন্তু আমরা হচ্ছে প্রথম আলোতে যদি আমরা আসি হোম পেজের থেকে আমরা বিশেষ সংবাদে যদি ক্লিক করি তাহলে আমরা বিশেষ সংবাদের যে পেজটা সেখানে যাচ্ছি। আমরা যদি বিনোদন বা খেলা পেজে যাইতে চাই তাহলে আমরা সেখানে ক্লিক করতেছি। তো এইভাবে আমরা নেভিগেশন মেনুর মাধ্যমে এক পেজ থেকে আরেক পেজে কিন্তু যাইতে পারতেছি। তো এই যে নেভিগেশন মেনুটা আমরা আমাদের ওয়েব পেজের ভিতরে কিভাবে বানাতে পারি সেই জিনিসটাই আমি আজকের এই ভিডিওতে দেখাবো। চলুন তাহলে শুরু করি। শুরুতে আমি যে কাজটা করছি, একটা আমাদের যে প্রজেক্টের ফোল্ডারটা সেই ফোল্ডারের ভিতরে আমি একটা এইচটিএমএল ফাইল এবং একটা সিএসএস ফাইল নিয়ে নিয়েছি এবং আমি সিএসএস ফাইলটাকে আমাদের এইচটিএমএল পেজের সাথে লিংক করে দিয়েছি। আর এই এইচটিএমএল পেজটাকে আমি আমার লাইভ সার্ভারে ওপেন করে নিয়েছি, যাতে আমি যখন কোনো কিছু আমার হচ্ছে এইচটিএমএল বা সিএসএস লিখে সেভ করব সাথে সাথে আমি হচ্ছে এই লাইভে দেখতে পাই। এখন লাইভ সার্ভারে কিভাবে আমরা এটাকে ওপেন করতে পারি সেই জিনিসটা যদি আপনারা কোনো প্রশ্ন থেকে থাকে বা কনফিউশন থেকে থাকে, আপনারা চাইলে এই সেকেন্ড এই ভিডিওটা দেখে নিতে পারেন যে কিভাবে আমরা ভিএস কোডের মাধ্যমে লাইভ সার্ভার এক্সটেনশনের মাধ্যমে আমরা লাইভ সার্ভার ওপেন করতে পারি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে কাজ হচ্ছে আমাদের এইচটিএমএল আমরা লিখবো যাতে আমরা হচ্ছে মেনুর জন্য যতটুকু দরকার সেই জিনিসটা এবং সেটার একটা আউটপুট আমরা দেখব। তো আমি শুরুতেই আমাদের বডি ট্যাগের ভিতরে এসে আমি একটা ট্যাগ নিয়ে নিচ্ছি, ন্যাপ ট্যাগ, মানে নেভিগেশনের জন্য আমরা ন্যাপ ট্যাগটাকে ব্যবহার করব। এখন ন্যাপ ট্যাগ যদি আমি ব্যবহার করি এখানে তাহলে পরে এবং এসে সেভ করি, আমি কিন্তু এখানে আসলে ভিজুয়ালি কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছি না। তো এর ভিতরে আমরা হচ্ছে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নেভিগেশন মেনুর জন্য যে ট্যাগ ব্যবহার করব সেটা হচ্ছে ইউএলএলআই, আনঅর্ডার্ড লিস্টের যে ট্যাগটা। তো ইউএল আমি হচ্ছে ইউএল ট্যাগের শুরু এবং শেষ করে নিলাম। এর ভিতরে আমি এক একটা লিস্ট আইটেম অ্যাড করব। সাপোজ আমরা এক্সাম্পলের যে ওয়েবসাইটগুলো প্রথম আলো বলেন বা ব্লগিং সাইটটা বলেন, ওইখানে কিন্তু আমরা বেশ কিছু আমরা হচ্ছে মেনু আইটেম দেখছি, কিন্তু আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে খুব সিম্পল ভাবে অনলি 3-4টা হচ্ছে মেনু আইটেম দিয়ে আমরা এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি দেখব। তো আমরা শুরুতেই একটা করে লিস্ট আইটেম নিয়ে নিলাম এলআই দিয়ে। এখন এলআই এর ভিতরে আমি ব্যবহার করব হচ্ছে আমার তো আহ, আমি যখন মেনুতে একটা মেনু থেকে আরেকটা মেনুতে যখন যাব তখন কিন্তু আমাকে হাইপার লিঙ্ক করতে হবে, তাদের ভিতরে লিঙ্ক তৈরি করতে হবে। এই জন্য আমি লিঙ্ক ট্যাগ হিসেবে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে নিচ্ছি। তাহলে আমি কি করলাম, আমি ন্যাপ ট্যাগের মাধ্যমে একটা হচ্ছে নেভিগেশন এরিয়া নিলাম, একটা কন্টেনার নিলাম, সেই কন্টেনারের ভিতরে ইউএল এলআই নিলাম, ইউএল তার ভিতরে এলআই নিলাম এবং এলআই এর ভিতরে আমি হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ নিলাম। এখন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমি কন্টেন্ট হিসেবে আমার যে পেজগুলো আমি লিঙ্ক করতে যাচ্ছি সেই পেজগুলোকে দিয়ে দিব। সাপোজ আমি এখানে দিলাম হোম। এবার যদি আমি আর এখন আমাদের হাইপার রেফারেন্সের ভিতরে আমরা আপাতত হ্যাশ দিয়ে রাখলাম। আমরা যখন হাইপার রেফারেন্স মানে যখন আমরা একটা হচ্ছে লিঙ্ক তৈরি করি তখন হ্যাশ দেওয়া মানে হচ্ছে ওই পেজটা যেভাবে আছে ওইভাবে, এটার কোনো অ্যাকশনের দরকার নেই, কিন্তু পেজটা কিন্তু ওই লিঙ্কটা একটা ক্লিকেবল লিঙ্ক হিসেবে কাজ করবে। ক্লিকেবল লিঙ্ক হিসেবে কাজ করতেছে কিনা সেটা কি করে দেখব, ওই টেক্সটের উপরে যখন আমরা মাউসটা নিব আমাদের কার্সরটা কিন্তু একটা হ্যান্ড আইকন হিসেবে, ক্লিক করার একটা আইকন হিসেবে আসবে। যেমন আমি যদি এখন এটার পরে নিই, দেখেন আমার মাউসের কার্সরটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। একটু জুম করলাম, দেখেন চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ফাঁকায় যখন নিতেছে তখন কিন্তু আমার তীরের মতো সিম্বলটাই চলে আসতেছে। তো আমার অলরেডি একটা মেনু আইটেম হয়ে গেছে। তো এখন আমি এই আইটেমটাকেই আবারও কপি করব আরো 4 বার।
আমি 4টা আইটেম নিচ্ছি বলে 4বার, যদি আমি 5টা আইটেম নিই তাহলে 5বার, যদি 3টা আইটেম নিই তাহলে আমার এই 3টা আইটেম হলেই হয়ে যেত। এভাবে করে মেনুর সংখ্যা অনুযায়ী আমি এই লিস্ট আইটেমকে বাড়াইতে থাকবো। আমি সাপোজ এটার নাম দিলাম অ্যাবাউট ওয়ার্ক স্যাম্পলস, এটাকে আমি দিলাম কন্ট্যাক্ট। তারপরে যদি আমি পেজটাকে সেভ করি, এখন দেখতে পাচ্ছি যে আমার মেনুগুলা কিন্তু এইভাবে হচ্ছে হোম, অ্যাবাউট, ওয়ার্ক স্যাম্পল, কন্ট্যাক্ট এইভাবে এসছে এবং পাশে একটা করে ডট চলে এসছে। কেন এসছে? কারণ আমার আনঅর্ডার্ড লিস্ট আমরা ব্যবহার করছি। তো এখন এই যে আমাদের হচ্ছে এইচটিএমএল এর যে পার্টটা আমাদের কিন্তু মেনু বার সাজানো কমপ্লিট। এইবার এইটাকেই আমরা হচ্ছে সিএসএস দিয়ে আমাদের চেঞ্জেস গুলো আনবো। তো সেটার জন্য আমি কি করব, এখন আমরা হচ্ছে একদম আমাদের হচ্ছে সিএসএস এর ভিতরে আমরা কমেন্ট করা শিখছি, আমরা হচ্ছে কিভাবে কোডকে অর্গানাইজ করতে হয় সেগুলো শিখছি। তো সেই জিনিসগুলো এখন আমরা প্র্যাকটিক্যালি প্রয়োগ করা শুরু করব। তো আমি যখন এখানে ইউএলএলআই দিলাম, দেখেন আমার কিন্তু ডানে বা সাইডে কিন্তু বা সাইডে এবং ডান সাইডে যে আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না, উপরেও হালকা একটু আছে। তো এই জায়গাগুলোতে কিন্তু কিছুটা মার্জিন প্যাডিং নিয়ে নিয়েছে ডিফল্ট ভাবে ব্রাউজারের সেটিংস থেকে, যেটাকে আমরা হচ্ছে ইউনিভার্সাল সিএসএস এর মাধ্যমে কিন্তু আমরা রিমুভ করতে পারি। সেই কাজটার জন্য আমরা প্রথমে একটু সিএসএস একটা কমেন্ট দিয়ে নিই যে ইউনিভার্সাল সিএসএস, আমরা এখানে হচ্ছে ইউনিভার্সাল সিএসএস লিখতেছি। তো কি ইউনিভার্সাল সিলেক্টর আমরা স্টার দিলাম এবং এখানে আমি মার্জিন 0 লিখতেছি, প্যাডিং 0 লিখতেছি। আমি যদি এখানে পিক্সেল বা পার্সেন্টেজ না বলে শুধু 0 দিই তাহলে পরে সে কিন্তু একদম পিক্সেল বা পার্সেন্টেজ দুই মোডেই কাজ করতেছে। এবার দেখেন আমার কিন্তু হোম, অ্যাবাউট, ওয়ার্ক স্যাম্পল, কন্ট্যাক্ট এইগুলার যে ব্রাউজারের থেকে যে উপরে নিচে উপরে বা সাইডে যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো কিন্তু সে রিমুভ করে দিছে। কিন্তু একটা জিনিস যে আমরা কিন্তু এখন খালি চোখে আমাদের কাছে মনে হচ্ছে যে আমাদের যে হোম, অ্যাবাউট, ওয়ার্ক স্যাম্পল, কন্ট্যাক্ট এর বা পাশে যে ডটগুলো ছিল সেই ডটগুলো চলে গেছে, অ্যাকচুয়ালি কিন্তু যায়নি। আমি যদি এটাকে আবারও কমেন্ট আউট করি তাহলে পরে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে ডটগুলো কিন্তু আসলে আমার যায়নি। বা আমি যদি এটাকে কমেন্ট আউট না করে এখানেই যদি আমি হচ্ছে মার্জিন বলে দিতাম 3 পিক্সেল, এটাকেও আমি হচ্ছে প্যাডিংকেও আমি 3 পিক্সেল সাপোজ বলে দিই, কিছুটা আমি হচ্ছে মার্জিন প্যাডিং রাখি, তখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে না আমাদের এই ডটগুলো কিন্তু এখানে আসেই। সো আমাদেরকে ওই জিনিসগুলো রিমুভ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমি আপাতত হচ্ছে এই অংশটাকে এইভাবেই কমেন্ট আউট না করে 3 পিক্সেল দিয়ে রাখতেছি, আমরা এটাকে 0 করে দিব পরবর্তীতে। তারপরে আমি হচ্ছে সাপোজ জেনারেল সিএসএস দিয়ে নিলাম। কেন? কারণ হচ্ছে তারপরে আমি এক এক করে এক্সপ্লেন করতেছি আমি কি করব। এখন আমি এখানে হচ্ছে নেভিগেশন মেনু সিএসএস, এইটা আমরা তিনটা হচ্ছে এই আমাদের কোডটাকে অর্গানাইজ করে নেওয়ার জন্য আমি এইভাবে করে সাজিয়ে নিলাম। এখন আমি হচ্ছে আমাদের যে কাজগুলো করব সেটাতে খুব ইজিলি যাতে আমরা বুঝতে পারি সেই জন্য আমি জেনারেল সিএসএস হিসেবে বডিটাকে বডি যে আমাদের হচ্ছে এইচটিএমএল ট্যাগ সেটাকে আমি হচ্ছে ট্যাগ লেভেল সিলেক্টর দিয়ে সিলেক্ট করলাম এবং এর একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করে দিই, সেটা মনে করেন আমরা হচ্ছে এই কালারটাই সেট করে দিলাম। তো এখন যদি আমি পেজটাকে সেভ করি দেখেন আমার পুরো ব্যাকগ্রাউন্ড কালারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমি হচ্ছে যদি নেভিগেশন মেনুর ভিতরে এসে আমরা এখানে কি কি সিএসএস লিখবো সেটা এখান থেকে আমরা একটু দেখে আসি যে আমাদের ন্যাব, ইউএল, এলআই, এ আমাদের সবার জন্য কিন্তু আমাদের সিএসএস দরকার পড়বে, সেই জন্য আমি সবাইকে সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি প্রথমে আমার সিলেক্টরগুলোকে আমি লিখে নিচ্ছি ন্যাব, তারপরে হচ্ছে ইউএল, তারপরে হচ্ছে ইউএল এর থেকে আমার হচ্ছে এলআই কে ধরতে হবে, তারপরে হচ্ছে ইউএল এলআই তার ভিতরে আছে এ, সো আমি তাকেও ধরলাম। এখন আমি হচ্ছে এইগুলোর ভিতরে আমি হচ্ছে আমার যে সিএসএস কোড এখনো কিন্তু আমি হচ্ছে জাস্ট সিলেক্ট গুলোকে ধরছি, কিন্তু এর ভিতরে কিন্তু আমি কোনো রকম প্রপার্টি ভ্যালু ডিক্লেয়ার করি নাই, যার জন্য এরকমই কিন্তু দেখাচ্ছে। এখন আমি চাচ্ছি যে শুরুতে আমার এই যে ডট ডট ডিস্ক গুলো আছে সেগুলোকে আমি রিমুভ করব। তো ওই ডিস্ক গুলো কেন আসতেছে? আমার ইউএল এলআই লিস্ট আইটেমের জন্য, সো দ্যাট আমি লিস্ট স্টাইল বা লিস্ট স্টাইল টাইপ যেটাই আপনারা দিতে পারেন, দুইটাই কাজ করবে। লিস্ট স্টাইল বা লিস্ট স্টাইল টাইপ যে কোনো একটাকে আপনি নাম করে দেন, দেখেন ওইটা কিন্তু চলে গেছে। এইবার যদি আপনি হচ্ছে এইটাকে হচ্ছে 0 0 করে দেন
তাহলে পরে আর আমি যা শুধু এটাকে হচ্ছে 3 পিক্সেল দিয়ে রাখছিলাম যাতে আপনারা ওই যে ডটটাকে আমি রিমুভ করতেছি সেটা আপনারা বুঝতে পারেন, সেই জন্য। এইবার আমাদের হচ্ছে এইবার কিন্তু আমাদের এই যে উপরে স্পেসগুলো ছিল সেগুলো কিন্তু চলে গেছে। এইবার আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ন্যাভ। আমাদের পুরো বডির ভিতরে এখন দেখাচ্ছে, কিন্তু আমরা তো নেভিগেশনের জন্য একটা জায়গা নির্ধারণ করি। নেভিগেশনের জন্য আমি সাপোজ উইথ উইথ আমি হচ্ছে 100% দিয়ে নিলাম। তার মানে আমার হচ্ছে নেভিগেশনের যে উইথটা হরিজন্টালে আমার যে জায়গাটা, এই জায়গাটা পুরোটাই আমার হচ্ছে আমি হচ্ছে ডিক্লেয়ার করলাম। এবং হাইট হিসেবে ডিক্লেয়ার করতেছি সাপোজ হচ্ছে 90 পিক্সেল। এই 90 পিক্সেল জায়গাকে আমি হাইট ডিক্লেয়ার করলাম। কিন্তু এখনো কিন্তু আমি কোনো রকম হচ্ছে আমার ন্যাভে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি তাহলে আমি খুব ইজিলি বুঝতে পারবো। সাপোজ এই কালারটায় আমি হচ্ছে বার্লি উড, এই কালারটায় আমি হচ্ছে আমার নেভিগেশনের কালার হিসেবে। এবার দেখেন আমার কিন্তু আসলে স্ক্রিনটা জুম বলে আমার কাছে 90 পিক্সেল জায়গাটাকে কিন্তু অনেক বড় মনে হচ্ছে। অ্যাকচুয়ালি আমি যদি জুম আউট করে দিই তাহলে দেখেন আমার কিন্তু ব্রাউজারের মেন 90 পিক্সেল যতটুকু হাইট অতটুকুই নিচে। আমি আবারও স্ক্রিনটাকে একটু জুম করে দিচ্ছি। তো এই জায়গাটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের জুম অবস্থায় আছে বলে 90 পিক্সেল জায়গাকে অনেক বড় দেখা যাচ্ছে। তো এইটুকু আমাদের হচ্ছে আমাদের নেভিগেশনের জন্য হাইট আমরা সেট করে দিলাম এবং তার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম যাতে আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারেন। এবার আমরা আবারও চলে আসতেছি ইউএল এলআই এর কাছে। এলআই এর কাছে এসে আমরা হচ্ছে কি করব, আমাদের যে ডিসপ্লে, সেই ডিসপ্লে প্রপার্টির ভ্যালু ইনলাইন ইনলাইন ব্লক হিসেবে দিয়ে দিব। তো এর ফলে কি হবে, এখন এর ফলে যখন আমরা পেজটাকে সেভ করে আউটপুট দেখব তখন আমাদের যে লিস্টের আইটেমগুলো এখন কি আছে ডিসপ্লে ব্লক আকারে, মানে একটার পরে একটা আছে। এখন সেটাকে আমরা যখন ইনলাইন ব্লক দিব তখন তারা হচ্ছে তার যতটুকু জায়গা অতটুকু ব্লক করে রেখে বাকি অংশটুকু ইনলাইনে পরবর্তী আইটেমের জন্য ছেড়ে দিবে। তো আমি এই পেজটাকে সেভ করলাম এবং আমি আউটপুটে এসে দেখেন আমার কিন্তু পরবর্তী জায়গাগুলো ছেড়ে দিছে। এখন আমরা হচ্ছে এই যে লিঙ্ক আইটেমগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক হোম, অ্যাবাউট, ওয়ার্ক স্যাম্পলস, কন্টাক্ট, এই 4টা আইটেমের ভিতরেই কিন্তু আমার নিচে একটা করে আন্ডারলাইন শো করতেছে। এই আন্ডারলাইন কেন শো করে, এর কারণটা হচ্ছে আমাদের যখনই আমরা কোনো টেক্সটকে হাইপার লিঙ্ক করি মানে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে রাখি তখন ডিফল্ট ভাবে যে অ্যাঙ্কর লিঙ্কের একটা হচ্ছে ডিফল্ট ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে টেক্সট ডেকোরেশন। তো এই টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন অবস্থা, এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। তো সেটাকে আমরা চেঞ্জ করতে পারি টেক্সট ডেকোরেশন নান করে দিলে আমাদের সেই ডিফল্ট বিহেভিয়ারটা চেঞ্জ হয়ে যাবে। এবার এই যে আমরা ব্লু কালার দেখতে পাচ্ছি এটা অ্যাকচুয়ালি লিংকের ক্ষেত্রে ডিফল্ট একটা বিহেভিয়ার, যে এটা ব্লু কালারই শো করে। এটা ব্রাউজার ভেতর চেঞ্জও হতে পারে, কিন্তু হচ্ছে আমরা টেক্সটের একটা ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে সে লিংকের কালারটাকে ব্লু রেখে দেয়। এখন সেটাকে যদি আমরা এই কালার প্রপার্টি ভ্যালু হচ্ছে সেট করি, এখানে আমি হচ্ছে কালার হিসেবে দিলাম ব্ল্যাক। এবার দেখেন আমার টেক্সটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, টেক্সটের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি যদি হচ্ছে আমার এই হচ্ছে ন্যাভের ন্যাভের ভিতরে আসি এবং এইখানে আমি বলে দিই স্লট রাইট। এইবার দেখেন আমার হচ্ছে নেভিগেশনের যে সরি এটা এইখানে আমাদের যাবে, এটা ন্যাভের ভিতরে না, এটা ইউএল এর ভিতরে যাবে ফ্লট রাইট। তার মানে আমি হচ্ছে আমার নেভিগেশন মেনু আইটেমটাকে আমি রাইটের দিকে নিয়ে গেলাম। এইবার আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এই ইউএল এলআই এর ভিতরে আমরা এখন একটা জিনিস দেখি যে আমাদের কিন্তু মেনু বারের আইটেমগুলা আমাদের হচ্ছে যে মেন নেভিগেশন এরিয়ার হাইটটা সেটার একদম উপরের দিকে আছে, কিন্তু আমরা তো এই উপরের দিকে থাকলে পরে নিচের দিকে হাইটে এতখানি জায়গা নিচে পড়ে আছে, এটা দেখতে তো খারাপ লাগে। আমি যদি জুম আউটও করি তাও আমরা দেখতে পাচ্ছি যে একদম উপরে আছে, কিন্তু সেটা তো নিচের দিকে এই যে জায়গাটা এটা যদি এতখানি জায়গা স্পেস থাকে তাহলে পরে কিন্তু দেখতে খারাপ লাগে। তো তখন আমরা হচ্ছে চাইতেছি যে এই মেনু আইটেমগুলা মাঝামাঝি অবস্থানে আসুক। তখন আমরা কি করতে পারি, আবার একটু জুম করে দিচ্ছি। তখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইউএল এলআই যে লিস্ট আইটেমের আমরা একটা লাইন
হাইট সেট করে দিতে পারি, সেই লাইন হাইটটা কতটুকু দিব আমরা এই যে নেভিগেশনে যতটুকু নেভিগেশনে আমরা যতটুকু হাইট দিয়েছি সেই হাইটটাকেই আমরা এখানেও লাইন হাইট হিসেবে যদি দিয়ে দিই, দেখেন আমার আইটেমটা অটোমেটিক হচ্ছে সেন্টার অবস্থায় চলে গেছে। কিন্তু এখন দেখেন আমার যখন মাউসটাকে আমি হচ্ছে আমার এই লিঙ্কের আইটেমগুলোকে হোম, অ্যাবাউট, ওয়ার্ক স্যাম্পল, কন্ট্যাক্টের উপরে নিচ্ছি শুধুমাত্র তখনই কিন্তু সে আমার ক্লিকেবল অবস্থায় আছে। কিন্তু আমি যখন এর উপরের দিকে নিচ্ছি তখন কিন্তু আর ক্লিকেবল অবস্থায় নাই। কিন্তু আমি চাচ্ছি পুরো অংশটাকে আমার হচ্ছে ক্লিকেবল করার মতো একটা অপশন হিসেবে সে দিক। আমি পুরো যে কোনো এইখানেও যদি আমি ক্লিক করি তাও আমি হোমে যাব, এখানে ক্লিক করলেও আমি অ্যাবাউটে যাব, এই জায়গাতে ক্লিক করলে আমি ওয়ার্ক স্যাম্পলে যাব, পার্টিকুলার শুধু এর উপরে না ক্লিক করে। সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ইউএল এলআই এ অ্যাঙ্করের ভিতরে এসে এইটা ডিসপ্লে করে দিতে হবে হচ্ছে ব্লক। এইভাবে যদি আমরা একটা একটা করে হচ্ছে সিএসএস প্রপার্টি ডিক্লেয়ার করি এবং আমাদের আউটপুটগুলো এসে দেখতে থাকি, তাহলে পরে কিন্তু আমাদের কি কোথায় কি চেঞ্জেসটা হচ্ছে সেই জিনিসটা আমরা খুব ইজিলি ধরতে পারবো। এখন দেখেন আমাদের পেজটা অটোমেটিক রিফ্রেশ হয়ে গেছে। এখন আমাদের শুধু টেক্সটের উপরেই না, আমরা যদি টেক্সটের উপরে শুধু টেক্সট, একদম টেক্সটের উপরে মাউস রাখলে যে শুধু ক্লিক করা যাবে তা না, তার উপরের যে জায়গাটা বা নিচের জায়গাটা সেখানেও কিন্তু সেটা ক্লিকেবল অবস্থায় রয়েছে এখন। আচ্ছা, তো তারপরে এখন আমাদের হচ্ছে অলরেডি দেখেন আমাদের হচ্ছে মেনু বার কিন্তু সাজানো হয়ে গেছে। এইবার আমরা চাইতেছি যে হচ্ছে প্যাডিং দিব। কারণ কি আমাদের যে মেনুর আইটেমগুলো তারা কিন্তু একটা মানে সবাই সবার সাথে লেগে যাওয়ার মতো হয়েছে। তো এখন যদি আমি হচ্ছে এখানে এসে প্যাডিং দিতে চাই, প্যাডিং কতটুকু আমি উপরে নিচে আমার কিন্তু হচ্ছে অটোই দিতে পারি বা আমি 0 পিক্সেলও দিতে পারি, কারণ আমার উপরে নিচে তো অ্যাকচুয়ালি দরকার নেই, কারণ অলরেডি আমি হচ্ছে আমার হচ্ছে ইউএল এলআই এর যে লাইন হাইট সেটা 90 পিক্সেল দিয়ে আমি কিন্তু আমার টেক্সটকে সেন্টারে নিয়ে এসেছি। এখন আর আমার কিন্তু উপরে বা নিচে প্যাডিং অ্যাড করার কিন্তু কোনো দরকার নেই। উপরে নিচে আমি 0 পিক্সেল দিলাম, কিন্তু একটার থেকে আরেকটার যে দূরত্ব সেটাকে আমি 15 পিক্সেল দিচ্ছি সাপোজ। এবার দেখেন তারা কিন্তু দূরে দূরে চলে গেছে এবং প্রত্যেকের থেকে প্রত্যেকের কিন্তু 15 পিক্সেলই হচ্ছে গ্যাপ রয়েছে। আমরা হচ্ছে এই দেখেন অ্যাকচুয়ালি আমরা যদি এইভাবে সিলেক্ট করি তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে হোমের পরে অ্যাবাউটের মাঝখানে কিন্তু অ্যাকচুয়ালি 30 পিক্সেল আছে। কেন? হোমের যে রাইটের এবং হচ্ছে অ্যাবাউটের লেফটের, আবার এদিকে অ্যাবাউট আর ওয়ার্ক স্যাম্পলের ক্ষেত্রে অ্যাবাউটের রাইটের 15 পিক্সেল প্যাডিং এবং ওয়ার্ক স্যাম্পলের লেফটের হচ্ছে 15 পিক্সেল প্যাডিং। এইখানেও ঠিক ওয়ার্ক স্যাম্পল আর কন্ট্যাক্টের মাঝখানেও ঠিক তাই, ওয়ার্ক স্যাম্পলের রাইটে 15 পিক্সেল, কন্ট্যাক্টের লেফটে 15 পিক্সেল, টোটাল মিলে তারা 30 পিক্সেল জায়গায় একটার মাঝখানে এই জায়গাগুলোতে ছাড়ছে। আর উপরের নিচে কোনো কিছু ছাড়া নেই। আর ডানে বামে আমাদের হচ্ছে ডানে বামে তো আমরা 15 পিক্সেল করে ছাড়ছি, উপরের নিচে কোনো কিছু ছাড়ি নাই। কিন্তু আচ্ছা, এই হয়ে গেল কিন্তু আমাদের মেনু। আমরা যদি এবার একটু জুম আউটও করি, এবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ আমাদের নেভিগেশন মেনু কিন্তু কাজ কমপ্লিট। এবার আমরা চাইলে আরেকটু স্টাইলিং করতে পারি এই নেভিগেশন মেনুটাকে। সেটা হচ্ছে যে আমরা অনেক সাইটে কিন্তু দেখি যে যখন আমরা কোনো একটা মেনু আইটেমের উপরে মাউস রাখি, ক্লিক করার আগে যখন আমরা মাউসটা রাখি তখন তার ব্যাকগ্রাউন্ডের কালার বা টেক্সটের কালার কিছুটা চেঞ্জ হয়, সেটা হচ্ছে হোভার ইফেক্ট বলে। তো হোভার ইফেক্ট আমরা কাকে অ্যাড করব? এই ইউএল এলআই এ কে, এই অ্যাঙ্কর টেক্সটের, তার মানে কি এই ক্লিকের লিংকের আমরা হচ্ছে হোভার ইফেক্টটা দিচ্ছি। সো আমি হচ্ছে ঠিক সেম এই অংশটাই কপি করব, নিচে আসলাম, এখানে এসে আমি ইউএল এলআই ঠিক এইভাবেই নিব এবং এই এর পরে আমি একটা কোলন দিয়ে হোভার লিখে দিব। আমি সুডো ক্লাস ডিক্লেয়ার করলাম এটা, এই হোভার ক্লাস, হোভারটাকে আমি হচ্ছে এবার আমি এর ভিতরে যদি হচ্ছে আমি লিখে দিই কালার, সাপোজ আমাদের ওখানে ব্ল্যাক আছে, আমি চাইতেছি রেড কালার, সো আমাদেরকে চোখে একটু ভিজিবল হবে ক্লিয়ার ভাবে। তো দেখেন আমার কিন্তু যখন আমার নর্মালি টেক্সটের কালারটা কিন্তু ব্ল্যাকই আছে, কারণ কি আমার এই যে অ্যাঙ্কর টেক্সটের কালারটা কি হবে, ব্ল্যাক হবে, সেটা দিয়েছি। কিন্তু আমার যখন মাউস আমি ওই টেক্সটের উপরে নিয়ে যাব তখন কালারটা হবে রেড কালার। শুধু টেক্সটের উপরে না, আমি ওই এরিয়ার ভিতরে যে অংশটুকুন হোমের জায়গা ওইটুকুনোর ভিতরে যদি আমি নিয়ে যাই তখনও কিন্তু আমার কালারটা রেড হয়ে যাবে। দেখেন, এই দেখেন হোমের যতটুকু এরিয়া অতটুকুর ভিতরে আমি মাউস নিলে পরে আমার হোমের কালারটা রেড হয়ে যাচ্ছে।
অ্যাবাউটের এরিয়ার উপরে নিলে অ্যাবাউটটা রেড হচ্ছে, ওয়ার্ক স্যাম্পলের এরিয়ার উপরে নিলে ওয়ার্ক স্যাম্পলটা রেড হচ্ছে, কন্ট্যাক্টের এরিয়ার উপরে নিলে কন্ট্যাক্টটা রেড হচ্ছে। এখন আমি যদি হচ্ছে আর একটু ভালোভাবে বেটার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য হোভারের নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার সেট করি, সাপোজ এই কালারটা আমি সেট করলাম। এবার দেখেন আমাদের কিন্তু মেনু বারটা এবার দেখতে অনেকটা বেটার লাগতেছে আগের থেকেও। আমরা যদি জুম আউট করি তো দেখেন আমাদের কিন্তু একটা প্র্যাকটিক্যাল ওয়েবসাইটে ঠিক এরকম ভাবেই আমাদের নেভিগেশন মেনু কিন্তু থাকে। আচ্ছা, তারপরে মনে করেন যে আপনি আরো যদি কোনো কিছু করতে চান, যেটা যেটা করতে চান আপনি সেই প্রপার্টি ভ্যালু অ্যাড করে করে আপনি কিন্তু সেই কাজটা করতে চান। মনে করেন যে আমাদের হচ্ছে এইখানে নর্মালি আমাদের হচ্ছে ফন্টটাকে বোল্ড অবস্থায় আছে, এই নর্মালি হচ্ছে আমাদের যখন মেনু বারের হচ্ছে টেক্সট আছে সেটা রেগুলার অবস্থায় আছে, কিন্তু আমি সেটাকে বোল্ড করতে চাচ্ছি যখন আমি হোভার করব, তখন তাহলে ফন্ট ফন্ট ওয়েট আমি হচ্ছে 700 করে দিলাম। ফন্ট ওয়েট 700 করে দিতে পারি বা বোল্ড লিখে দিতে পারি, দুইটাই একই মিনিং। আচ্ছা, এবার দেখেন আমি যখন হোমের পরে নিব আমার টেক্সটটা কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে, আমার টেক্সটের হচ্ছে কালার চেঞ্জ হচ্ছে এবং সেই সাথে সাথে কিন্তু আমার টেক্সটটা বোল্ড হয়ে যাচ্ছে। একটু জুম করি তাহলে দেখতে, এই দেখেন আমার নর্মালি হোমটা কেমন দেখা যাচ্ছে আর হোভার করার পরে কেমন দেখা যাচ্ছে, অ্যাবাউটটা নর্মালি কেমন আর এখানে। আচ্ছা, এই যে সরে আসা মতো হালকা একটু ইফেক্ট হচ্ছে, এইটার কারণটা হচ্ছে যে যখন বোল্ড হচ্ছে টেক্সটটা তখন কিন্তু হালকা সামান্য জায়গা বেশি নিচ্ছে, যার জন্য আমাদের রেগুলার টেক্সটের থেকে যখন আমরা হচ্ছে এই হোভার করতেছি তখন একটু সরে যাওয়া মতো হচ্ছে। সেই জিনিসটা যদি আমরা এটা তুলে দিই তাহলে আর দেখেন ওই জিনিসটা আর থাকবে না। তারপরে যদি আমরা চাই যে ফন্টের সাইজ একটু বাড়ায় দিতে, তাহলে আমরা নর্মাল অবস্থাতেই যদি হচ্ছে মেনুর নর্মাল অবস্থাতেই যদি ফন্টের সাইজটা বাড়ায় দিতে চাই তাহলে আমরা হচ্ছে ইউএল এলআই এর ভিতরেই ফন্ট সাইজ বাড়িয়ে দিয়ে সাপোজ আমি 20 পিক্সেল করে দিচ্ছি। আচ্ছা, এবার যদি দেখেন আমার ফন্টের সাইজ কিন্তু বেড়ে গেছে। আচ্ছা, দিয়ে হোভারে যদি আমি মনে করি যখন হোভার হবে তখন ফন্টের সাইজটা কমে যাবে, তাহলে আমি ওই সময় আমি 16 পিক্সেল করে দিলাম। তার মানে আমার নর্মাল অবস্থাতে হচ্ছে ফন্টের সাইজ 20 পিক্সেল, কিন্তু যখন আমি হোভার করব তখন ফন্টের সাইজটা আরো 4 পিক্সেল কমে যাবে। এবার যদি আমি দেখি, দেখেন আমার হচ্ছে নর্মালি 20 পিক্সেল আছে, যখন আমি হোভার করতেছি তখন ফন্টের সাইজটা কমে গেছে। আচ্ছা, এইভাবে করে আমরা হচ্ছে যে যে প্রপার্টি দরকার সেই সেই প্রপার্টি দিয়ে আমরা কিন্তু আমাদের কাজটা করতে পারি। আর নর্মালি যদি আমরা এইভাবে রাখি তখন কিন্তু দেখেন আমাদের হচ্ছে রেগুলার রেগুলার যে হচ্ছে আমরা ফন্টের সাইজটা দিয়েছি হোভারে ঠিক সেই ফন্টের সাইজটাই কিন্তু ডিফল্ট ভাবে নিয়ে নিয়েছে। আমরা যখন হোভার প্রপার্টি অ্যাড করি তখন আমাদের যার উপরে হোভার অ্যাড করতেছি তার ডিফল্ট প্রপার্টি গুলাকে কি সে কিন্তু ইনহেরিট করে, শুধুমাত্র আমরা যে প্রপার্টি গুলো হোভারে এক্সট্রা ভাবে লিখি সেইগুলো জাস্ট ওভাররাইট হয়ে যাচ্ছে। দ্যাটস ইট। এখানে আমাদের হচ্ছে যদি আমরা হোভারে সাপোজ আমাদের টেক্সটটাকে জুম করতে চাই তাহলে জুম লিখে যদি আমরা হচ্ছে 1 রাখি তাহলে পরে কি হবে, দেখেন আমাদের কিন্তু হোভার কোনো চেঞ্জ হচ্ছে না, কিন্তু যদি আমরা 1.5 করে দিই তার মানে কি ডিফল্ট ভাবে আমাদের জুম 1 অবস্থায় থাকে, কিন্তু যদি আমি এখন ডিফল্টের বিহেভিয়ারটা চেঞ্জ করে আমি হচ্ছে জুম জুমে হচ্ছে 1.5 দিয়ে দিচ্ছি, এইবার দেখেন আমার কিন্তু দেখেন লেখাটা 1.5 স্কেল জুম হচ্ছে। জুমের ক্ষেত্রে স্কেলের আকারে বাড়ে, যে 1x 2x 3x এইভাবে বা 1.5 2.5 এভাবে স্কেলিং হচ্ছে জিনিসটাকে। দেখেন আমার রেগুলারই কেমন থাকতেছে আর এই যে এখন। আচ্ছা, এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের এই পেজের ভিতরে কুইকলি আমরা এখানে আরো 4টা পেজ বানিয়ে নিই। about.ht রিনেম করি about.html একটা পেজ বানাইলাম, তারপরে আমরা হচ্ছে নিউ আরেকটা ফাইল বানাই হচ্ছে contact.html একটা পেজ বানাইলাম, তারপরে আমরা হচ্ছে নিউ ফাইল আরেকটা বানাই work.html। এইবার যদি আমরা হচ্ছে এই ইন্ডেক্স পেজের ভিতরে আসি, এখানে আমরা লিংক করে দিই index.html, তার মানে কি আমরা হোম যে পেজটা সেটাকে আমরা index.html পেজের সাথে লিংক করতেছি। অ্যাবাউট পেজটাকে
about.html এই পেজের সাথে লিংক করতেছি। ওয়ার্ক স্যাম্পলটাকে work.html পেজের সাথে লিংক করব এবং কন্ট্যাক্ট পেজকে contact.html এই পেজের সাথে লিংক করব। এবার এই সম্পূর্ণটাকেই আমি কপি করি এবং প্রত্যেকটা পেজের ভিতরে আমি দিয়ে দিই। প্রত্যেকটা পেজের ভিতরে যখন আমি দিয়ে দিলাম, এইবার এসে যদি আমি পেজটাকে রিলোড করি, এখন দেখেন আমরা হচ্ছে একটু খেয়াল করেন আমাদের হচ্ছে ব্রাউজারের দিকে, এখন কিন্তু আমরা index.html এর ভিতরে আছি। এইখান থেকে যদি আমি অ্যাবাউটে ক্লিক করি তো দেখেন আমার লিঙ্ক কিন্তু about.html, তার মানে আমি কিন্তু এখন আর হোম পেজে নাই, আমি অ্যাবাউট পেজে চলে গেছি। এইবার আমি যখন ওয়ার্ক স্যাম্পলের উপরে ক্লিক করতেছি দেখেন work.html, তার মানে আমি ওয়ার্ক পেজের ভিতরে আছি, ওয়ার্ক স্যাম্পল পেজের ভিতরে। এখান থেকে যদি আমি ওয়ার্ক স্যাম্পল থেকে হোমে যাইতে চাই তাহলে হোমে ক্লিক করলে আবার দেখেন আমার index.html। এখান থেকে যদি আমি কন্ট্যাক্ট পেজে যাইতে চাই তাহলে কন্ট্যাক্ট পেজে ক্লিক করলে contact.html। তার মানে কি আমার মেনু বারগুলো আমি তৈরি করলাম এবং আমি হচ্ছে HTML দিয়ে স্কেলেটনটা তৈরি করলাম আমার নেভিগেশন মেনুর, আমি CSS এর ভিতরে যে সেটাকে কালারিং করলাম এবং পেজগুলোকে লিংক করে দিছি আলটিমেটলি, সেই জন্য আমার কিন্তু এখন সবগুলো পেজের ভিতরে নেভিগেট করতেছে। এই আর কি মূলত আমাদের ছোট্ট একটা হচ্ছে নেভিগেশন মেনু আমরা কিভাবে বানাতে পারি সেটার উপরে একটা একদম বিগিনার ফ্রেন্ডলি স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। আশা করি টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। আপনাদের এই টিউটোরিয়ালের উপরে যদি কোনো ফিডব্যাক থাকে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। আমরা আমাদের পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।